হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। সমস্ত বন্ধুদেরকে শুভ বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসন। আজকের লেসনে আমরা NAS 2021 মানে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2021 এর আওতায় প্রত্যেকটি স্কুলে তোমাদের দেখবে একটি করে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। স্পেশালি ক্লাস 10 এর যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ দেওয়া হয়েছে সেখানে কিন্তু ইংরেজিতে 35টা কোয়েশ্চেন আছে এবং সেই কোয়েশ্চেনগুলোর যে প্যাটার্ন বা যে টাইপের প্রশ্ন দেওয়া আছে সেগুলোর সাথে কিন্তু ইউজুয়ালি স্টুডেন্টরা পরিচিত নয়, ফ্যামিলিয়ার নয়। সেই জন্য আজকের এই লেসন, যাতে তোমরা সেই 35টা কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করতে পারো, বুঝতে পারো কি করে সেই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, কি করে সেই প্রশ্নগুলোকে তোমরা খুব ইজিলি সলভ করবে, বুঝতে পারবে। কারণ দেখো, সেম টাইপের প্রশ্ন কিন্তু পরবর্তীকালে যখন তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় বসবে, একই কোয়েশ্চেন পাবে, একই টাইপের কোয়েশ্চেন পাবে। তাই জন্য NAS 2021 এর এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ দেওয়া আছে সেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, স্পেশালি ইংলিশ পোর্শনটা, কারণ বিভিন্ন টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেই টাইপের প্রশ্নগুলো কি করে সলভ করতে হয় আজকের লেসনে সেটা ডিটেলে আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে দুটো ইনস্ট্রাকশন দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1 and 2 তে বলছে চুজ দি সেন্টেন্স দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। যেটা কিনা গ্রামাটিক্যালি কারেক্ট সেই সেন্টেন্স তোমাকে চুজ করতে হবে। 4টে করে অপশন আছে। ফার্স্টে বলছে আই ডিডন্ট নিউ দিস উড হ্যাপেন, আই হ্যাডন্ট নোজ দিস উড হ্যাপেন, আই ডিড নট নিউ দিস উড হ্যাপেন, আই ডিডন্ট নো দিস উড হ্যাপেন। এবার তোমায় বলতে হবে কোনটা সঠিক আর কোনটা ভুল। মানে এখানে 3টে সেন্টেন্সে ভুল থাকবে, একটা সেন্টেন্সে ঠিক থাকবে, তোমায় সেটা বের করতে হবে। দেখো, প্রথমে যদি এই অপশনটা নিই, আই ডিডন্ট নিউ। দেখো, এখানে যখন ডিড নট বলে দিয়েছি, পাস্ট টেন্স বলেছি, তাই এখানে কিন্তু আবার নিউ এটা পাস্ট টেন্স বলার দরকার হয় না। যখন সিম্পল পাস্ট টেন্সে আমরা নেগেটিভ সেন্টেন্স করি তখন আমরা সাবজেক্টের পরে ডিড নট বসাই এবং তারপরে আমাকে কি করতে হয়, ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম সেইটা বসাতে হয়, ভার্বের 1 নাম্বার ফর্মটা আমাকে বসাতে হয়। এখানে দেখো নিউ ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট টেন্স বসিয়েছে, তাই এই সেন্টেন্সটা ভুল হলো। বিতে বলছে হ্যাড নট নোজ। এখানে দেখো হ্যাড নট এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। যখন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হচ্ছে তখন ভার্বের কিন্তু থার্ড ফর্ম বসানো হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না। তখন ভার্বের থার্ড ফর্ম বসে এবং থার্ড ফর্মটা নো নিউ নোন হওয়া উচিত ছিল, তাই বি সেন্টেন্সটা ভুল হলো। সিতে বলছে আই ডিড নিউ দিস উড হ্যাপেন। এখানে দেখো ডিড বসানো হয়েছে মানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, আবার এখানে নিউ এটাও পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। এটা কিন্তু হবে না, যেটা আমি আগেই বললাম। যখন আমি একবার ডিড বসিয়ে দিচ্ছি সেন্টেন্সে তখন আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, পাস্ট ফর্ম বসালে চলবে না। তাই এ বি সি 3টে সেন্টেন্সে কিন্তু ভুল প্রমাণিত হলো। ডিতে বলছে দেখো আই ডিডন্ট নো। এখানে দেখো ডিড নট বলেছে কিন্তু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নো ইউজ করেছে, নো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছে, তাই ডি সেন্টেন্সটা একদম সঠিক। তাই আমাদের একের উত্তর হচ্ছে ডি। 2 নাম্বারের সেন্টেন্সে আমরা দেখি ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম। বিতে বলছে ইফ ইউ উড কল্ড হিম হি উড কাম। সিতে ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম। ডিতে বলছে ইফ ইউ উইল বি কলিং হিম হি উইল হ্যাভ কাম। এতে বলছে দেখো ইফ ইউ হ্যাড কল্ড হিম, যদি তুমি তাকে ফোন করতে, হি উড কাম সে আসতো, তাই তো এরকম বলছে। আমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্স দেখতে পাচ্ছি, মানে কন্ডিশন, যদি তুমি এটা করতে তাহলে এটা হতো। এই যে কন্ডিশনাল সেন্টেন্স দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই যে আছে হি উড কাম এটা কিন্তু হয় না, এখানে তোমাকে কন্ডিশনাল পারফেক্ট বসাতে হতো, হি উড হ্যাভ কাম করতে হতো, হি উড হ্যাভ কাম। যখন তুমি এই ইফ ইউ হ্যাড কল্ড হিম বলছো মানে তুমি কন্ডিশনাল সাবজেক্ট সেন্টেন্স ইউজ করছো, তখন তোমাকে কিন্তু এই যে হি উড হ্যাভ কাম এটা বলতে হবে, এখানে কন্ডিশনাল পারফেক্ট ইউজ করতে হবে, হি উড হ্যাভ কাম হবে। তাই এই সেন্টেন্সটা ভুল হচ্ছে। বিতেও দেখো একই রকম ভাবে হি ইফ ইউ উড কল এটা হতো না, কারণ উডের পরে এই মডেলের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, এখানে পাস্ট টেন্স কল্ড বলেছে এটা হবে না, তাই বি সেন্টেন্সটা ভুল হচ্ছে গ্রামাটিক্যালি। ডিতে বলছে ইফ ইউ উইল বি কলিং, যদি তুমি তাকে ফোন করতে থাকবে, এইটা কিন্তু হবে না, এই ধরনের সেন্টেন্স হবে না, সুতরাং ডিটাও তোমার ভুল হচ্ছে।
সিতে বলছে ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম, যদি তুমি তাকে ফোন করতে তাহলে সে আসতো। ওকে, এই যে সি সেন্টেন্সটা এটা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক আছে। যখন আমরা এরকম কন্ডিশনাল সেন্টেন্স বলছি তখন কিন্তু এই ইফ ইউ হ্যাড কল্ড হিম বললে তারপরে এই কন্ডিশনাল পারফেক্ট উড হ্যাভ এটা তোমায় বলতে হবে। তাই আমাদের 2 এর উত্তর হবে সি, 1 এর উত্তর ছিল ডি, 2 এর উত্তর হবে সি। কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 এর জন্য ইনস্ট্রাকশন, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। ওকে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। দেখো a@b বলছে ইন দিস এক্সপ্রেশন a and b আর বক্সেস, তার মানে a একটা বক্স, b একটা বক্স। ওকে, অ্যান্ড অ্যাট দ্য রেট এটা হচ্ছে ইজ আ বল, তার মানে এটা হচ্ছে একটা বল রয়েছে। ওকে, এটা একটা বল রয়েছে, খুব ভালো কথা। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটো বক্সের মাঝখানে একটা বল রাখা রয়েছে। এবার বলছে এই যে বললাম অ্যাট দ্য রেট, মানে এই যে বলটাকে বলছি এটা কি রিপ্রেজেন্ট করছে, মানে এখানে দেখো 4টে প্রেপোজিশন বসানো আছে, বলতে হবে বলের যে পজিশন তার সাথে কোন প্রেপোজিশনটা ম্যাচ করছে। অ্যামাং, বিটুইন, ইন, ওভার। দেখো ওভার মানে তো ওপরে জানি, ইন মানে ভেতরে জানি, বিটুইন মানে দুটো জিনিসের মাঝখানে। এখানে একটা বক্স আছে, বক্স নাম্বার 1, বক্স নাম্বার 2, তাহলে দুটো বক্সের মাঝখানে একটা বল রাখা আছে, মানে বলবে দুটো বক্সের মাঝখানে, মানে এটা কিন্তু বিটুইন হচ্ছে। দুটো জিনিসের মাঝখানে যখন কিছু রাখা হচ্ছে তখন আমরা বিটুইন দিয়ে বলবো। আর এখানে অ্যামাং যেটা আছে, অ্যামাং মানেও কিন্তু মধ্যে, কিন্তু অ্যামাং মানে অনেকের মধ্যে, অনেকের মধ্যে একজনকে বোঝাচ্ছ তখন অ্যামাং বলবে, কিন্তু দুজনের মাঝখানে তার মানে হচ্ছে বিটুইন। তাহলে অপশন বি হবে সঠিক, 3 এর বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, এখানে দেখো বলা হচ্ছে যে এক্স আছে, এক্স এর মাথায় কিউ আছে, মানে এক্স টু দি পাওয়ার কিউ। ওকে, বলছে ইন দিস এক্সপ্রেশন ইফ এক্স ইজ আ ম্যান, ধরো এখানে একটা ম্যান যেটা হচ্ছে এক্স। ওকে, সরি আমরা আঁকা দেখে তোমরা অনেকেই হাসতে পারো, বাট এর থেকে ভালো আমি কম্পিউটারে এরকম ভাবে আঁকতে পারবো না। এনিওয়ে, সো এক্স এর মানে হচ্ছে একটা ম্যান। ওকে, কিউ যেটা কিনা এক্স এর মাথায় রয়েছে, বলছে এটা একটা স্ট্রিট ল্যাম্প, মানে এটা একটা স্ট্রিট ল্যাম্প বলতে পারো, মানে এটা একটা স্ট্রিট ল্যাম্প। ওকে, তাহলে এই যে স্ট্রিট ল্যাম্পটা রয়েছে এটা কি বলছে এক্স এর এক্স্যাক্টলি মাথার ওপরে রয়েছে। তাহলে এই যে কিউ রয়েছে, মানে এই যে স্ট্রিট ল্যাম্পটা রয়েছে, এটাকে তুমি কোন ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করবে, মানে কোন প্রেপোজিশন দিয়ে রিপ্রেজেন্ট করবে? অন, ওভার, অ্যাবভ, আউট। এটাকে আমি বলবো, তুমি বলতে পারো এটা অ্যাবাভ, মানে অ্যাবাভ মানে হচ্ছে মাথার ঠিক ওপরে রয়েছে। এই যে মানুষটা আছে এক্স, সেই মানুষটার ঠিক মাথার ওপরে এই ল্যাম্পটা রয়েছে, তার মানে তুমি এখানে অ্যাবাভ বলবে। দেখো অন মানেও কিন্তু ওপরে, অন হচ্ছে কোনো একটা জিনিসের ওপরে রয়েছে, মানে কোনো জিনিসের সঙ্গে টাচ করে রয়েছে, তখন আমরা তাকে অন বলতে পারি। কিন্তু ওভার এন্ড অ্যাবাভ এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, দুটোই কিন্তু মাথার ওপরে কোনো জিনিস থাকে। যখন আমি ওভার বলছি তখন মাথার ওপর দিয়ে কোনো একটা কিছু মুভ করছে, তখন আমি তাকে ওভার বলতে পারি। যদি বলি আমাদের মাথার ওপর দিয়ে একটা প্লেন উড়ে চলে গেল, তাহলে কিন্তু আমি ওভার বলবো, কারণ এটা একটা মুভমেন্ট করছে, মাথার ওপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তখন আমি ওভার বলছি। কিন্তু যখন অ্যাবাভ বলছি তখন হবে এক্স্যাক্টলি মাথার ওপরে, এক্স্যাক্টলি মাথার ওপরে রয়েছে লম্বালম্বি ভাবে, এবং সেটা কিন্তু জায়গা চেঞ্জ করছে না, সেটা কিন্তু নড়াচড়া করছে না, মানে এক্স্যাক্টলি আমাদের মাথার ওপরে সেটা ফিক্সড রয়েছে এবং সেটা নড়াচড়া করছে না, তখন আমরা কিন্তু সাধারণ অর্থে অ্যাবাভ বলতে পারি। দেখো এই নিয়মগুলো এক্সেপশন আছে, বাট এখানে কিন্তু অ্যাবাভটাই সঠিক হবে, কারণ মাথার এক্স্যাক্টলি ওপরে তোমার ল্যাম্পটা রয়েছে, স্ট্রিট ল্যাম্পটা রয়েছে। তাই অপশন সি হবে সঠিক উত্তর। এরপর 5, 6, 7, 8, 9, 10, 11 এই কোয়েশ্চেনগুলোর জন্য তোমাকে কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলছে আফটার 6 মান্থস ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি। বলছে 6 মাস পরে ইউ ক্যান অলসো স্পিক, তুমিও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবে ড্যাশ মি, মানে আমার। এখানে আমার আগে তুমি এখানে কোন শব্দটা বলছো? বলছে অ্যারাউন্ড, অ্যাবাউট, উইদাউট, লাইক। দেখো যদি বলি অ্যারাউন্ড মি, মানে আমার চারদিকে ঘুরে ঘুরে তুমি কথা বলতে পারবে, এটা কিন্তু লজিক্যালি ঠিক হচ্ছে না। বলছে অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে তুমি ইংরেজিতে কথা বলতে শিখবে, এটাও খুব একটা লজিক্যাল মনে হচ্ছে না। বলছে উইদাউট মি, বলছে আমাকে ছাড়াও তুমি কথা বলতে পারবে না। আফটার 6 মান্থস ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ, তুমিও কথা বলতে পারবে উইদাউট মি, মানে আমাকে ছাড়া ইংরেজিতে কথা বলতে পারবে। আবার ডিতে বলছে লাইক মি, মানে আমার মতো কথা বলতে পারবে।
তুমি কিন্তু এখানে এই ডি অপশনটা চুজ করবে, কারণ এখানে তোমার অনেকে বলতে হতে পারে উইদাউট মি, মানে আমাকে ছাড়া তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। মানে এরকম তো নয় যে আমি তোমাকে ধরে ধরে কথা বলা শেখাচ্ছি এবং আমি কথা না বলে তুমি কথা বলতে পারো না, ব্যাপারটা কিন্তু তা নয়। তুমি যখন ট্রেনারের কাছ থেকে স্পোকেন ইংলিশে ক্লাস নিচ্ছ, তখন কিন্তু তুমি ট্রেনারের মতো কথা বলতে চাইছো, এরকম নয় ট্রেনার ছাড়া তুমি কথা বলছো, মানে ট্রেনারের হেল্প ছাড়া তুমি কথা বলছো, সেরকমটা কিন্তু নয়। এখানে ট্রেনারের মতো তুমি কথা বলতে চাইছো বা কারোর মতো কথা বলতে চাইছো। এমন একটা কেউ যে হয়তো আমি ইংরেজিতে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, তুমি আমাকে ফলো করেছো, 6 মাস ধরে তুমি প্র্যাকটিস করেছো এবং তারপরে তুমি আমার মতো ইংরেজিতে কথা বলতে চাইছো। সো ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ লাইক মি, তুমি আমার মতো কিন্তু কথা বলতে পারবে, তুমি আমার মতো কথা বলতে পারবে। তাই আমি অপশন ডি কে চুজ করবো, 5 অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 6 নম্বর সেন্টেন্সে বলছে অল দি উইনার্স ড্যাশ প্রাইজেস টুমরো। বলছে সমস্ত উইনার্স, সমস্ত যারা প্রাইজ জিতেছো, বিজেতা যারা হয়েছো, তাদেরকে কি করা হবে, প্রাইজেস দেওয়া হবে টুমরো, আগামীকাল। ঠিক আছে, এখানে 4টে অপশন আছে, উইল গিভ, উইল বি গিভিং, উইল হ্যাভ গিভেন, উইল বি গিভেন। দেখো যদি এখানে উইল গিভ বলি, অল দ্য উইনার্স উইল গিভ, মানে প্রত্যেকটা উইনার তারা প্রাইজ দেবে টুমরো, না তা তো উল্টো হয়ে গেল। যারা জিতেছে খেলাতে বা কম্পিটিশনে তাদেরকে প্রাইজ দেওয়া হবে, তারা কাউকে প্রাইজ দেবে না, তাদেরকে প্রাইজ দেওয়া হবে। যখন তাদেরকে প্রাইজ দেওয়া হবে তখন সেটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। উইল বি গিভিং, দিতে থাকবে তারা প্রাইজগুলো, এটাও প্যাসিভ ভয়েস নয়, মানে উইনাররা তো কাউকে প্রাইজ দেবে না, উইনারদেরকে প্রাইজ দেওয়া হবে, প্যাসিভ ভয়েস। এখানে অপশন সিতে বলছে উইল হ্যাভ গিভেন, এটাও হয়নি প্যাসিভ ভয়েসে, এটা প্যাসিভ ভয়েস হলে উইল হ্যাভ বিন গিভেন এটা হতে পারতো, তাই প্যাসিভ ভয়েস সিতেও প্যাসিভ ভয়েস নয়। অপশন ডিতে একমাত্র প্যাসিভ ভয়েস আছে, মডেল আছে, মডেলের পরে বি আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে উইল বি গিভেন, তাই আমরা অপশন ডি চুজ করব, অল দি উইনার্স উইল বি গিভেন প্রাইজেস টুমরো, প্যাসিভ ভয়েসে করতে হবে সেন্টেন্সটা। কোয়েশ্চেন নাম্বার 7, বিফোর ইউ গেভ আনসার্স, তুমি আনসারগুলো দিয়েছিলে তার আগে আওয়ার টিচার ড্যাশ দেম টু আস, আমাদের টিচার আমাদের কাছে সেগুলোকে পাঠিয়ে দিয়েছে। দেখো এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, মানে বিফোর ইউ গেভ আনসার্স, তুমি আনসার্স দেওয়ার আগে। এখানে বলছে হ্যাড সেন্ট, উইল সেন্ড। দেখো উইল সেন্ড এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা সেন্টেন্সটা পাস্টে, তাই এটা প্রেজেন্ট, এই অপশনটা কিন্তু হবে না। ডি অপশনও সেন্ড আছে, প্রেজেন্ট টেন্স, এটা হবে না। বলছে বিফোর ইউ গেভ আনসার্স, তুমি আনসার দেওয়ার আগে, এটা দেখো সিম্পল পাস্ট টেন্সে আছে, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। যখন দুটো কাজ অতীতকালে করা হয়েছে একই সাথে, তখন তোমায় দেখতে হবে যে কাজটা আগে করা হয়েছে তার সাথে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, তার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, মানে হ্যাড এবং তারপরে ভার্বের সাথে থার্ড ফর্ম বসাই। ঠিক আছে, হ্যাড এবং তারপরে ভার্বের সাথে থার্ড ফর্ম বসাই। এখানে দুটো কাজ, তুমি প্রশ্নের উত্তর দিয়েছিলে এবং আমাদের টিচার আমাদেরকে সেগুলো সেন্ড করেছিল, তাহলে যে মানে কোন কাজটা আগে হলো, আমাদের টিচার আগে আমাদেরকে উত্তরগুলো পাঠিয়েছিল, মানে এই কাজটা আগে করেছিল, তাই যে কাজটা আগে হয় তার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখানে দেখো হ্যাড সেন্ট, মানে হ্যাড আছে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম আছে, এটা হবে সঠিক উত্তর। আর এই যে প্রথমে যেটা পরে যে কাজটা হলো, তুমি উত্তরগুলো দিয়েছিলে, পরে যে কাজটা হলো সেটার সাথে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করেছি। তো যখন আমরা আগের কাজটা করছি তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাচ্ছি, যখন পরের কাজটা করছি ইউ গেভ আনসার্স, এটা পরে দিয়েছিল, তাই তখন আমরা সিম্পল পাস্ট টেন্স বসাচ্ছি। তাই এখানে যখন আওয়ার টিচার আগে আমাদের উত্তর পাঠিয়ে দিয়েছিল বোঝাচ্ছি, আগের কাজ বোঝাচ্ছি, তখন আমরা এ অপশন চুজ করব, হ্যাড সেন্ট, তাই 7 এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, cut this apple dash that knife, cut this apple dash that knife, এই আপেলটা কেটে দাও ড্যাশ দ্যাট নাইফ, মানে ওই ছুরিটার দ্বারা। যখন কোনো বস্তু দ্বারা কোনো কাজ করা হয় তখন আমরা উইথ বসাই, যখন কোনো বস্তু দ্বারা কোনো কাজ করা হয় তখন আমরা উইথ বসাই, যখন মানুষের দ্বারা কোনো কাজ করা হয়, কোনো ব্যক্তি দ্বারা, তখন আমরা বাই বসাই। ঠিক আছে, তাই সঠিক উত্তর হবে এ, 8 এর এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট, তুমি কি সবসময় স্কুলে যাও ফুট, মানে পায়ে হেঁটে, তুমি কি সবসময় পায়ে হেঁটে স্কুলে যাও।
তখন আমরা কি করি, অন ফুট বলি। ডু ইউ অলওয়েজ গো টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে। আমরা এখানে অন এই প্রেপোজিশনটা বসাই, ঠিক আছে। যদি আমরা কোনো গাড়িতে করে যেতাম তখন আমরা বাই বলতাম, কোনো মানুষের সঙ্গে যেতাম তখন আমরা উইথ বলতাম, ঠিক আছে। কিন্তু এগুলো কিন্তু সঠিক উত্তর না, সঠিক উত্তর হবে অন। 9 সি হবে সঠিক উত্তর। ডু ইউ অলওয়েজ গো টু স্কুল অন ফুট। কোয়েশ্চেন নাম্বার 10, এল্ডার্স ড্যাশ। এই যে এল্ডার্স মানে বড়দের, এরপরে তো কি হবে, তোমাকে পুরো সেন্টেন্সটা বসাতে হবে এখানে 4টে অপশন থেকে। বলছে শুড হ্যাভ বিন রেসপেক্টেড, শুড বি রেসপেক্ট, শুড রেসপেক্ট, শুড বি রেসপেক্টেড। দেখো এল্ডার্স বড়দেরকে কি করা উচিত, আমাদের রেসপেক্ট করা উচিত, মানে বড়দের রেসপেক্টেড হওয়া উচিত, মানে বড়দের সবসময় সম্মান জানানো উচিত, মানে বড়দেরকে সবসময় সম্মান করা উচিত আমাদের। তাহলে যখন এই যে সম্মান করা উচিত অর্থে বলছি, তখন তার প্যাসিভ ভয়েস করার সময় আমরা শুড বি বলবো। এই যে মোডাল শুড, তারপরে বি বলবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বলবো। সুতরাং উত্তর হবে এল্ডার্স শুড বি রেসপেক্টেড। এল্ডার্সদের কিন্তু রেসপেক্টেড মানে তাদের রেসপেক্টেড হওয়া উচিত, সুতরাং এল্ডার্স শুড বি রেসপেক্টেড হবে সঠিক উত্তর। 10 এর ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস। বলছি হ্যাভ এই যে ভার্বটা রয়েছে সেটা সাধারণত প্লুরাল ভার্বের সাথে, প্লুরাল সাবজেক্টের সাথে বা বহু বচনের সাথে ব্যবহার করা হয়। তাহলে হ্যাভ এর পরে কি বসবে, ইয়োর, ইজ, ইয়োর্স, আর। দেখো হ্যাভ হচ্ছে আমি একটা ভার্বের কথা বলছি, হ্যাভ ভার্ব, তারপর আমি ইজ বলবো, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব ইজ বসবে। ওকে, মানে হ্যাভ এখানে একটা ভার্ব, একটা মাত্র ভার্ব, মানে এক বচন, একটা সাবজেক্ট এক বচন, তারপর আমরা ইজ বসাবো। সো হ্যাভ ইজ জেনারেলি ইউজড উইথ প্লুরালস। এরপরে 12 and 13 কোয়েশ্চেনের জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে তোমাকে টু কমপ্লিট দি কোরিলেশন। কোরিলেশন মানে হচ্ছে সম্পর্ক, একে অপরের সাথে কি সম্পর্ক সেটা তোমাকে বোঝাতে হবে কোরিলেশনের মাধ্যমে। দেখো এখানে একটা সম্পর্ক দেওয়া থাকবে, এখানে যে সম্পর্ক দেওয়া থাকবে সেই সম্পর্কতে যে সম্পর্কটা আছে এই দুজনের মধ্যে, সেই সেম সম্পর্ক তোমাকে এর সাথে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অপশন থেকে চুজ করতে হবে। দেখো বলছে গুজ গ্যান্ডার, গুজ গ্যান্ডার, এটার মানে কি, গুজ আর গ্যান্ডার মানে কি? দেখো গুজ মানে তো আমরা সবাই জানি রাজহাঁস, তাই তো। গ্যান্ডার হচ্ছে এই যে মেল রাজহাঁস, মানে যে পুরুষ রাজহাঁস তাকে আমরা গ্যান্ডার বলে থাকি, পুরুষ রাজহাঁস তাকে আমরা গ্যান্ডার বলে থাকি। তার মানে এইখানে বিয়ের সাথে আমাকে যে শব্দটা বসাতে হবে সেটাও কিন্তু মেল বি হতে হবে, মানে পুরুষ মৌমাছি হতে হবে, তেমন শব্দ বসাতে হবে। কারণ গুজ আর গ্যান্ডারের মধ্যে সম্পর্ক কিন্তু এটা একটা মেল রয়েছে, মানে গুজের পুরুষ মানে পুংলিঙ্গ হচ্ছে গ্যান্ডার, তাহলে বি মৌমাছি এটারও কিন্তু পুংলিঙ্গ বা মেল যে জেন্ডারটা আছে সেটা তোমাকে লিখতে হবে। এখানে মেল জেন্ডারটা হচ্ছে ড্রোন, বিয়ের সাথে ড্রোনটা হচ্ছে মেল জেন্ডার, বিয়ের সাথে ড্রোনটা হচ্ছে মেল জেন্ডার, ঠিক আছে। অ্যান্ট মানে তো মানে মাছি মানে পিঁপড়ে, তোমরা সেটা সবাই, অ্যান্ট মানে পিঁপড়ে তোমরা সবাই জানো। কাফ মানে হচ্ছে গরুর যে বাছুর থাকে সেটা সবাই জানো তোমরা। ডো, ডো মানে হচ্ছে তুমি বলতে পারো যে ফিমেল ডিয়ার, ফিমেল ডিয়ার মানে মেয়ে যে হরিণ রয়েছে, হরিণী যাকে বলে তাকে আমরা ডো বলে থাকি। এটা কিন্তু এখানে সঠিক হবে না, তাই এই অপশনটাও ভুল। সঠিক উত্তর হবে ড্রোন। বিয়ের যেটা যদি বলে মেল বা পুংলিঙ্গ সেটা হচ্ছে ড্রোন, তাই 12 নম্বর কোয়েশ্চেনের অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, লর্ড লেডি রাম ড্যাশ। এই যে লর্ডের সাথে লেডি মানে লর্ড লেডি, লর্ড যদি তুমি বলো যে এখানে রাজা, লেডি হচ্ছে রাজার যে ওয়াইফ রয়েছে সেই রানী বলতে পারো, মানে সাধারণ অর্থে লর্ড অ্যান্ড লেডি। ওকে, পুরুষ এবং এটা মহিলা। রাম এটার সাথে তুমি কি বসাবে? দেখো এখানে রাম মানে কিন্তু অবশ্যই আমি কোনো দেবতার কথা বলছি না, রাম এটা হচ্ছে রাম মানে একটা তুমি বলতে পারো যে পুরুষ যে শিপ রয়েছে মানে ভেড়া রয়েছে, যে মেল শিপ তাকে আমরা রাম বলে থাকি, RAM মানে মেল শিপ, পুরুষ ভেড়া তাকে রাম বলা হয়। তাহলে এখানে আমাকে যেটা বলতে হবে যে এখানে দেখতে পাচ্ছি লর্ড মানে পুরুষ, লেডি মানে হচ্ছে মহিলা স্ত্রীলিঙ্গ, তাহলে রাম যদি পুরুষ হয়, পুরুষ শিপ হয়, পুরুষ ভেড়া হয়, তাহলে এখানে আমাকে মহিলা ভেড়া লিখতে হবে।
আর মহিলা ভেড়া ইংরাজি হচ্ছে ইউই, ই ডাব্লিউ ইউ, ই ডাব্লিউ ই। ওকে, এটা হচ্ছে মহিলা ভেড়া। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। এখানে যে লব আছে, লবের মানেটা হচ্ছে কাউকে তুমি স্ট্রাইক করছো, আঘাত করছো, কাউকে কিছু ছুঁড়ে মারছো, তখন আমরা লব বলে থাকি। এখানে যেটা আছে লাম্বার, লাম্বার মানে তুমি প্রচন্ড ধীরে সুস্থে হাঁটাচলা করছো, খুব মানে মন্থর গতিতে, তখন তাকে লাম্বার বলা হয়। আর এটা আছে RAMES, রামস, এটার মানে কিন্তু তুমি বলতে পারো মানে রামের প্লুরাল করেছে এখানে, এরকম একটা ভাবে এটাকে বসানো হয়েছে, সুতরাং এটা কোনো শব্দ হবে না। এখানে সঠিক উত্তর হবে রামের সাথে EWE, মানে 13 এ অপশনটা সঠিক হবে। রাম মানে হচ্ছে পুরুষ ভেড়া, আর ইউ মানে হচ্ছে মহিলা ভেড়া, ঠিক আছে, মানে স্ত্রী ভেড়া যেটাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 14, 15, 16 এর জন্য তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, সঠিক অপশন চুজ করতে হবে। বলছে হি সেড টু মি আই অ্যাম রেডি, সে আমাকে বলেছিল আই অ্যাম রেডি, আমি তৈরি আছি। তাহলে সেড টুর বদলে আমরা কি বসাই, টোল্ড বসাই। তাহলে হি টোল্ড মি, এই পর্যন্ত দেখো প্রত্যেকটা সেন্টেন্সে ঠিক আছে। তারপরে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাই, এই পর্যন্ত ঠিক আছে। এবারে দেখো বলছে আই অ্যাম রেডি, তাহলে আইটা কে, আইটা তো সে আমাকে মানে সে বলছিল কথাটা যে আমি রেডি আছি, তাহলে আইটা কে, সে নিজের কথা বলছে, তাহলে আইয়ের বদলে কি হি বসাবো। কিন্তু অপশন সিতে দেখতে পাচ্ছি আই রেখে দিয়েছে, তাহলে অপশন সি আর ডি প্রথমেই বাদ হয়ে গেল। আমাদের হাতে পড়ে হলো অপশন এ আর বি, তাহলে এখানে হি হবে, কারণ সে তার নিজের কথা বলছে, তাই এটা হি হয়ে যাবে। এরপরে হি এর পরে কি বসে, হি এর পরে ইজ বসে, কিন্তু যেহেতু বাইরে পাস্ট টেন্স টোল্ড আছে, তাই ইজটা কিন্তু পাস্ট টেন্সে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। তাহলে হি ওয়াজ রেডি হবে সঠিক উত্তর। অপশন বি তে দেখতে পাচ্ছি হি ওয়াজ রেডি আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। অপশন এ তে ইজ রাখা হয়েছে, টেন্সে চেঞ্জ করা হয়নি, তাই অপশন এ ভুল। তাই 14 এর বি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 15, দে সেড উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, তারা বলেছিল উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি না। তোমাদের বুঝতে হবে এই যে সেন্টেন্সটা আছে উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, এই সেন্টেন্সটা কিন্তু ধ্রুব সত্যি। এটা কিন্তু আজকেও সত্যি, কালকেও সত্যি, ইন ফিউচারও সত্যি থাকবে, 100 বছর আগেও সত্যি ছিল, 100 বছর পরে যদি পৃথিবী টিকে থাকে তখনও সত্যি থাকবে যে অক্সিজেন ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। তো এই যে ইউনিভার্সাল কথাগুলো বলা হয়, সত্যি কথাগুলো বলা হয়, তখন কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে টেন্সের কোনো রকম কোনো চেঞ্জ করি না, টেন্সে কোনো রকম কোনো চেঞ্জ করা হয় না, তাই ক্যানটটা কিন্তু ক্যানট তি থাকবে। তাহলে দে সেড দ্যাট দে ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, তারা বলেছিল যে তারা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না, তাই অপশন বি হবে সঠিক অপশন। অপশন এ তে যেটা রয়েছে দে সেড দ্যাট উই ক্যানট, উইটা হবে না, উইটা প্রোনাউন চেঞ্জ হয়ে দে হবে, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন সি তে বলছে দে উড নট লিভ, এখানে উড করে দিয়েছে, এটা হবে না, এখানে পাস্ট টেন্স ইউজ করা যাবে না। ডি তে বলছে দে সেজ হবে না, কারণ এখানে সেড আছে, এখানে পাস্ট টেন্স আছে, এখানে সেজ প্রেজেন্ট টেন্স করা যাবে না, তাই অপশন ডি ভুল। সঠিক উত্তর হবে অপশন বি, যেখানে বলছে দে সেড দ্যাট দে ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। কোয়েশ্চেন নাম্বার 16, রাহুল সেড টু মি উই আর মর্টাল, রাহুল আমাকে বলেছিল উই আর মর্টাল, আমরা হই মরণশীল। এই যে মরণশীল মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা একদিন জন্মগ্রহণ করলে আমাদেরকে মরতেই হবে একদিন, তো এইটাকে মর্টাল বলা হয়। এটার অপোজিট হচ্ছে ইমমর্টাল, অমর, আমরা কেউ অমর নই, আমরা সবাই কোনো না কোনো দিন মারা যাব, সো উই আর মর্টাল। এই কথাটাও কিন্তু একই রকম ভাবে এইটার মতো ধ্রুব সত্য, আমরা কিন্তু সবসময় এটাকে ধ্রুব সত্য বলেই মনে করি, ইউনিভার্সাল ট্রুথ। এক্ষেত্রে দেখো রাহুল সেইড টু মি সবকটাতে তাই বলা আছে, সেইড টুর বদলে এখানে টোল্ড করেনি, সুতরাং আমরাও তেমনটাই রাখবো। তারপর কমা, ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা দ্যাট বসাবো, কিন্তু অপশন এতে দেখো দ্যাট নেই কোথাও, তাই অপশন এ আমরা ভুল বললাম। এবার দেখো বি, সি এবং ডি প্রত্যেকটাতে সেইড টু মি তারপর দ্যাট বসানো আছে, এত পর্যন্ত ঠিক আছে। কিন্তু ডিতে বলছে হি অ্যান্ড আই, এখানে তো উই এর কথা বলেছিল, আমরা হঠাৎ করে হি অ্যান্ড আই এটা সাবজেক্ট হতে পারে না, তাই অপশন ডি ভুল হয়ে গেল। অপশন বি তে বলছে উই, তারপরে দেখো আর মর্টাল, রাহুল সেড টু মি, রাহুল আমাকে বললো যে আমরা সবাই মর্টাল। এখানে দেখো যেহেতু ইউনিভার্সাল ট্রুথ যেটা একটু আগেই বলেছি, তাই এখানে যেটা টেন্স আছে প্রেজেন্ট টেন্স সেটা কিন্তু সেই টেন্সে রাখা হলো, এখানে কোথাও চেঞ্জ করা হলো না, তাই অপশন বি হবে সঠিক উত্তর। সিতে একই কথা বলেছে, কিন্তু হঠাৎ করে এখানে একটা অল নিয়ে চলে আসলো, উই অল আর ইমর্টাল, এখানে অল কিন্তু কোথাও ছিল না তোমার ডাইরেক্ট স্পিচে, সুতরাং অপশন সি আমাদের ভুল, তাই অপশন বি হবে সঠিক। রাহুল সেড টু মি দ্যাট
উই আর মর্টাল। কোয়েশ্চেন নাম্বার 17 and 18 এটা তোমাদের দুটো ভয়েস চেঞ্জ দেওয়া আছে, সঠিক অপশন তোমাকে চুজ করতে হবে। 17 বলছে সাহিল শর্মা মেক্স টি। সাহিল শর্মা মেক্স টি। সাহিল শর্মা নামের এই মানুষটা চা তৈরি করে। এটা তোমার সাবজেক্ট, মেক্স এটা তোমার ভার্ব, টিটা তোমার অবজেক্ট রয়েছে। ভয়েস চেঞ্জ করার সময় আমরা জানি অবজেক্টটা সাবজেক্টের ঘরে চলে আসে, টি বসবে। এখানে দেখো মেক্স বলেছে, মেক্স মানে প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু সি অপশনে দেখো ওয়াজ বলেছে, পাস্ট টেন্স বলেছে, তাই এটা হবে না। সি অপশনে পাস্ট টেন্স বলেছে, এটা হবে না। এখানে হ্যাজ মেড, টি হ্যাজ মেড, টি হ্যাজ মেড তো হয় না, টি হ্যাজ বিন মেড হতেও পারতো প্যাসিভ ভয়েসে, কিন্তু যেহেতু এখানে হেল্পিং ভাব কোথাও হ্যাজ নেই, তাই হ্যাজ বিন হবে না, তাই ডি অপশনটাও ভুল হলো। এবার তোমার হাতে এ আর বি পড়ে রইলো, তোমাকে দেখতে হবে কোনটা সঠিক। দেখো টি বসেছে, খুব ভালো কথা, টি এর পরে সিঙ্গুলার সাবজেক্ট ইজ বসিয়েছো, তোমার এখানে বি ভার্ব ইজ বসবে। তারপরে যে মেক ভার্বের থার্ড ফর্ম বসবে, মেক মেড বসবে, টি ইজ মেড একদম ঠিক আছে। তারপরে বাই বসবে, তারপর এই যে সাবজেক্টটা আছে সেটা অবজেক্টে বসে যাবে সাহিল শর্মা। সো টি ইজ মেড বাই সাহিল শর্মা। কিন্তু অপশন এটা তাহলে আমাদের সঠিক হলো। অপশন বিতে বলছে টি ইজ মেড বাই দি সাহিল শর্মা, এই দিটা তো বসবে না, নামের আগে দি কোত্থেকে চলে আসলো, সুতরাং এই অপশনটা ভুল হয়ে গেল। তো এই অপশন এ হবে সঠিক, টি ইজ মেড বাই সাহিল শর্মা। কোয়েশ্চেন নাম্বার 18, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দি ম্যাচ। আমার বন্ধুরা ম্যাচ দেখছে। মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দি ম্যাচ, এখানে মাই ফ্রেন্ডস সাবজেক্ট, আর ওয়াচিং তোমার ভার্ব পার্ট রয়েছে, দি ম্যাচ এটা তোমার অবজেক্ট রয়েছে। তাহলে তুমি এখানে অবজেক্ট দিয়ে শুরু করবে সেন্টেন্সটা, দি ম্যাচ দিয়ে শুরু হবে। এবার এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, কিন্তু বিতে বলছে হ্যাড বিং ওয়াচড, এটা এরকম হয় না প্যাসিভ ভয়েসে। ডিতে বলছে হ্যাজ বিং ওয়াচ, এটাও হয় না, এরকম ভাবে কিন্তু সেন্টেন্স লেখা যায় না। এবার দেখো বলছে এ আর সি তোমার হাতে পড়ে রইলো। এই যে ম্যাচ অবজেক্ট রয়েছে, এটা তোমার সাবজেক্টে বসলো দ্য ম্যাচ, দ্য ম্যাচ। তারপরে যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, ইজ বসানো হয়েছে, বি ভার্ব, এখানেও ইজ বসানো হয়েছে। কিন্তু এখানে দেখো যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাই আমাকে একটা বিইং বসাতে হবে, কিন্তু অপশন এ তে কোথাও বিইং নেই, তাই অপশন এটা ভুল হয়ে গেল। অপশন সি হবে সঠিক উত্তর, দ্য ম্যাচ ইজ বিইং, তারপরে ওয়াচ ভার্বের থার্ড ফর্ম ওয়াচড বাই মাই ফ্রেন্ড, এটা হবে সঠিক, তাই 18 এর সি হবে সঠিক উত্তর। 19, 20, 21 এই তিনটে প্রশ্ন তোমার দেখো এখানে এরর দেওয়া আছে, চারটে করে পার্ট আছে এ বি সি ডি, তোমাকে বলতে হবে কোন পার্টে ভুল আছে। যদি ভুল না থাকে তাহলে নো এরর অপশনটা চুজ করতে হবে, ঠিক আছে। সরি, এখানে একটা ডি বসবে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 19, I did not know where they were going nor could I understand why had they left so soon। কোয়েশ্চেন মার্ক নেই, এখানে কিন্তু ফুল স্টপ আছে, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, বলছে আই ডিড নট নো, এখানে কোথাও ভুল নেই। ডিড নট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোথাও ভুল নেই। ওয়্যার দে ওয়্যার গোয়িং, তারা কোথায় যাচ্ছিল। নর আমি এটাও বলতে পারি না, কুড আই আন্ডারস্ট্যান্ড আমি এটা বুঝতে পারিনি। ওয়াই হ্যাড দে লেফট সো সুন, তারা কেন তাড়াতাড়ি বেরিয়ে গেল। তারা কোথায় যাচ্ছিল আমি বুঝতে পারিনি, তারা কোথায় বেরিয়ে গেল আমি সেটাও বুঝতে পারিনি। ভুলটা কোথায় আছে? এই যে সি পার্ট রয়েছে এখানে ভুল আছে, কারণ দেখো এখানে ওয়াই বসানো হচ্ছে WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব হ্যাড বসানো রয়েছে, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এখন প্রবলেমটা হচ্ছে যখন আমরা কোয়েশ্চেন করি তখন কিন্তু এভাবে লিখি, WH ওয়ার্ড, তারপরে একটা বি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর ভার্বের থার্ড মানে মেইন ভার্বটা থাকে। কিন্তু এখানে তো দেখো কোনো কোয়েশ্চেন মার্ক নেই, এটা তো ফুল স্টপ সেন্টেন্স, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে হ্যাডটা কিন্তু দের পরে বসবে। প্রথমে WH শব্দটা বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে। এই হেল্পিং ভার্বটা কিন্তু কোয়েশ্চেন করার সময় সামনে আসে, এখানে কোয়েশ্চেন করা হচ্ছে না, তাই জন্য এই সি পার্টে আমরা ভুল দেখতে পাচ্ছি। তাই 19 এর সি হবে সঠিক, কারণ সি পার্টে ভুল আছে। Question number 20, he walked 5 miles which are a great distance for a man like him who is not only old but also ill। দেখো not only old but also ill, এখানে কোথাও ভুল নেই। he walked 5 miles which are a great distance, এখানে ভুল আছে। কিরকম ভুল আছে? এই যে 5 মাইল হেঁটেছে, 5 মাইল হেঁটেছে, which যেটা বলছে are a great distance, মানে এখানে প্লুরাল ভার্ব ইউজ করেছে আর, কিন্তু এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি সিঙ্গুলার 5 মাইলস। তোমাদের মনে হতে পারে 5 মাইল মানে হচ্ছে এটা প্লুরাল নাম্বার, না বন্ধুরা,
5 মাইলস এটা কিন্তু একটা সিঙ্গুলার ইউনিট, একটা সিঙ্গুলার একক, 5 মাইল, এটা কিন্তু কোনো প্লুরাল সাবজেক্ট নয়। তাই জন্য এরপরে আর বসবে না, এরপরে ইজ বসবে। সো হি ওয়াকড 5 মাইলস উইচ ইজ আ গ্রেট ডিস্টেন্স। এই জন্য কিন্তু আমরা 5 মাইলসের পরে ইজ বসাবো, এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে আমরা ধরবো। সুতরাং তুমি বলতে পারো এখানে পার্ট এ তে ভুল রয়েছে, 20 উত্তর হবে এ, কারণ পার্ট এ তে ভুল আছে 20-তে। Question number 21. Now it can be easily said that the population of the city is greater than any other city in India. তোমাকে বলতে হবে ভুল কোথায় আছে, না হলে তোমাকে বলতে হবে ভুল কোথায় আছে, না হলে নো এরর অপশন চুজ করব। দেখো নাও, এখন ইট ক্যান বি ইজিলি সেড, এটা সহজেই বলা যেতে পারে দ্যাট দি পপুলেশন অফ দিস সিটি, এই শহরের যে পপুলেশন আছে, ইজ গ্রেটার, বেশি, দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া, এই দেশের অন্য যে কোনো শহরের থেকে। এখানে দেখো গ্রেটার দ্যান মানে কম্পারেটিভ ডিগ্রি বসানো রয়েছে এবং সেন্টেন্সটা একদম সঠিক আছে, এখানে কোথাও কোনো ভুল নেই। এই গ্রেটার দ্যানের পরে এনি আদার সিটি হবে, সুতরাং আমরা নো এরর চুজ করব। 21-এর উত্তর হবে ডি, 21-এর উত্তর হবে ডি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 22, 23, 24 এর জন্য তোমাকে কারেক্ট সিকোয়েন্স চুজ করতে হবে। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে PQRS, সেন্টেন্সটা উল্টো পাল্টা করে দেওয়া আছে, মানে সেন্টেন্সের পার্টগুলোকে উল্টো পাল্টা করা আছে। তোমাকে প্রত্যেকটা পার্ট সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। বলছি youngsters in the cities and villages, the effect of the cinema on the school and college going is sometimes unhealthy. এখানে তোমায় বলতে হবে কিভাবে সাজালে এটা সঠিক তার একটা ক্রম তৈরি হবে এবং একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত হবে। এখানে দেখো বলছে, যদি বলি যে দ্য এফেক্ট, এটা যদি সেন্টেন্সটা শুরু করি, মানে প্রথমে কিউ বসালাম, দ্য এফেক্ট অফ দি সিনেমা, আমরা বুঝতে পারছি কিউ এর পরে আর বসবে, মানে এফেক্ট অফ সিনেমা, এই কিউ আর একসাথে কিন্তু বসবে, ঠিক আছে। এরপরে দ্য এফেক্ট অফ সিনেমা কাদের ওপরে, অন দি স্কুল অ্যান্ড কলেজ গোয়িং। দেখো এইখানে যেটা বলা হয়েছে সেন্টেন্সটা অন দি স্কুল অ্যান্ড কলেজ গোয়িং, এই যে ইজ সামটাইম আনহেলথি, এটা কিন্তু পরে বসার কথা ছিল, এটা পরে বসবে, ঠিক আছে। দেখো এখানে যেটা বসবে যে দ্য এফেক্ট অফ দি সিনেমা অন দি স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইয়াংস্টার্স, এই যে কলেজ গোয়িং, কারা কলেজ যাচ্ছে, ইয়াংস্টাররা কলেজে যাচ্ছে, তাহলে এফেক্টটা কাদের উপর পড়ছে, সিনেমার, অন দি স্কুল, এইটা বসবে, কিউ আর এর পরে এস বসবে, অন দি স্কুল, তারপরে পি বসছে, তারপরে পি বসছে। এই যে অংশটুকু আছে ইজ সামটাইমস আনহেলদি, এটা কিন্তু পরে বসবে, মানে তুমি বলতে পারো দ্য এফেক্ট অফ দি সিনেমা, সিনেমার যে এফেক্ট অন দি স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইয়াংস্টার্স, যারা স্কুলে এবং কলেজে যাচ্ছে তেমন ইয়াংস্টার ইন দি সিটিজ অ্যান্ড ভিলেজ, শহরে এবং গ্রামে, ইজ সামটাইমস আনহেলথি, এই ভিলেজের পরে এটা আসা উচিত ছিল। সুতরাং সঠিক ক্রম হবে কিউ আর এস পি, মানে বি হবে সঠিক উত্তর, 22 বি হবে সঠিক উত্তর। দ্য এফেক্ট অফ দি সিনেমা অন দি স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইয়াংস্টার্স ইন দি সিটিজ অ্যান্ড ভিলেজেস ইজ সামটাইমস আনহেলথি, এই যে ইজ সামটাইমস আনহেলথি, এটা কিন্তু ভুল করে এই এসে বসে গেছে, এটা অ্যাকচুয়ালি পিতে বসা উচিত ছিল, ঠিক আছে। সো অপশন বি হবে সঠিক 22 নাম্বার কোয়েশ্চেনের। কোয়েশ্চেন নাম্বার 23, এখানেও একই রকম ভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, প্রত্যেকটা পার্টকে ঠিক করে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। পিতে বলছে নট ইনডিড ইন দি সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন আ ল্যান্ড অফ লার্নিং অ্যান্ড দি লার্নেড ম্যান। দেখো একটা জিনিস মনে রাখবে, এই যে প্রথমে অ্যান্ড বসানো হয়েছে আর সেন্টেন্সে, এস সেন্টেন্সে বাট বসানো হয়েছে, পিতে নট বসানো হয়েছে, এইগুলো দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হবে না। ইউজুয়ালি কিন্তু এই অ্যান্ড বাট, এই যে কনজাংশন, এগুলো দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হয় না। সুতরাং তোমার হাতে দেখো কিউ সেন্টেন্সটা আছে, যেখানে আওয়ার কান্ট্রি এই সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, সুতরাং তুমি প্রথমে কিন্তু কিউ বসাবে। এবার দেখবো আমরা যে অপশন আছে বি এবং আর, এখানে দেখো আর দিয়ে শুরু হচ্ছে, তাই এই অপশন দুটো প্রথমেই বাদ হয়ে গেল। আমাদের হাতে এ আর সি অপশন দুটো পড়ে রইলো, কারণ এই দুটোই কিউ দিয়ে শুরু হচ্ছে। ওকে, প্রথমে কিউ বসলো, এরপর তোমাকে দেখতে হবে কোন সেন্টেন্সটা তুমি বসাবে। নট ইনডিড
নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল। শুধুমাত্র এই জন্য নয় যে এডুকেশনটা সার্বিক একটা ব্যাপার, মানে ইউনিভার্সাল, সবার জন্য এডুকেশন, সেটা কিন্তু নয়। সুতরাং কিউ এর পরে তুমি এখানে পি বসাবে। এরপরে বলছে তাহলে ব্যাপারটা কি, বাট, এই যে নট বলেছি, নট তারপরে কিন্তু বাট সেন্টেন্সটা তোমাকে বলতে হবে। নট এবং বাট এটা কিন্তু পরপর থাকবে সেন্টেন্সটা। সো বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, কিন্তু যে এডুকেশনটা ইউনিভার্সাল হয়ে গেছে, হ্যাজ বিন ইউনিভার্সাল, এডুকেশনকে কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাই জন্য তুমি এখানে এস বসাবে। এরপরে এখানে তুমি এস বসাবে। এরপরে যেটা পড়ে রইল অ্যান্ড, এবার তুমি কনজাংশন নিয়ে এসে সেন্টেন্সটাকে যুক্ত করবে, অ্যান্ড বলবে, অ্যান্ড দ্য লার্নেড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম দ্যান দি ওয়ারিয়র অর অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি কিন্তু সঠিক হবে, কিউ পি এস আর, এটা হবে সঠিক উত্তর। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন আ ল্যান্ড অফ লার্নিং, নট ইনডিড ইন দি সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, বাট, এই যে নট এবং তারপরে বাট, এই দুটো কিন্তু পরপর বসবে, তাহলে পি আর এস পরপর বসছে। বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল অ্যান্ড the learned man has been held in higher esteem than the warrior or administration. এই যে লার্নেড ম্যান, শিক্ষিত মানুষ আছে, তাদের কিন্তু খুব উঁচু পজিশনে, উঁচু সম্মান দেওয়া হয়েছে, এস্টিম, শ্রদ্ধা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, কাদের থেকে বেশি, দ্যান দি ওয়ারিয়র, যারা যুদ্ধ করে কিংবা যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, প্রশাসক, তাদের থেকে কিন্তু শিক্ষিত মানুষকে অনেক বেশি উঁচু স্থানে রাখা হয়েছে। সো 23 নাম্বার কোয়েশ্চেনের আনসার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 24, একই রকম ভাবে চারটে পার্ট আছে। টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড ইন ভিউ অফ দি প্রিভেলিং ওয়েদার কন্ডিশনস, ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ড ডিউরিং দ্য নাইট, এগ্রিকালচারাল এক্সপার্ট হ্যাভ অ্যাডভাইসড। দেখো এখানে যেটা তোমাকে বলতে হবে যে এগ্রিকালচারাল এক্সপার্ট হ্যাভ অ্যাডভাইসড, এগ্রিকালচারাল এক্সপার্টরা অ্যাডভাইস করেছে। কি অ্যাডভাইস করেছে, এরপরেই কিন্তু তোমাকে, মানে কাদেরকে অ্যাডভাইস করেছে, দেখো ফার্মারদের অ্যাডভাইস করেছে। তাহলে প্রথমে যদি আমি এস বসাই কোথাও, তাহলে এস এর পরে তোমাকে কিন্তু আর বসাতে হচ্ছে। এগ্রিকালচারাল এক্সপার্ট হ্যাভ অ্যাডভাইসড ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট, মানে যারা চাষি বিশেষজ্ঞ, কৃষিকাজ বিশেষজ্ঞ, তারা অ্যাডভাইস করেছে ফার্মারদেরকে। তাহলে অ্যাডভাইসডের পরে তুমি এখানে একটা নাউন বসাচ্ছ, ফার্মার্স। কি করতে, টু দিয়ে বসানো হচ্ছে, টু স্মোক ইনফিনিটিভ ইউজ করে, যে তাদের রাত্রিবেলা তাদের যে জমিগুলো রয়েছে সেখানে ধোঁয়া দিতে বলছে। তাহলে এস আর আর কিন্তু পরপর বসছে। ধোঁয়া দিতে বলছে কিসের জন্য, টু প্রোটেক্ট, ধোঁয়া দিতে বলছে টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড, যাতে ঠান্ডার হাত থেকে সবজিগুলোকে রক্ষা করা যায়। তাহলে আর এর পরে পি বসে যাচ্ছে, মানে রাত্রিবেলা ধোঁয়া দিতে বলছে কিসের জন্য, টু প্রোটেক্ট, এখানে আবার একটা ইনফিনিটিভ যোগ করা হচ্ছে, তার মানে এস আর পি পরপর বসছে, এস আর পি পরপর বসছে। তোমাকে দেখতে হবে এস আর পি কোথায় বসছে পরপর। দেখো বি অপশনে রয়েছে এস আর পি, তাহলে বি অপশনটা হবে সঠিক উত্তর। এবং প্রথমে কিউ বসছে, ইন ভিউ অফ দি প্রিভেলিং ওয়েদার কন্ডিশন, বর্তমানে যে আবহাওয়ার কন্ডিশন সেটা মাথায় রেখে এই কথাগুলো বলা হচ্ছে। তাহলে প্রথমে তোমার কিউ বসে গেল, তাহলে কিউ এস আর পি, অর্থাৎ বি অপশনটা হবে সঠিক উত্তর। এরপরে দেখো যে কোয়েশ্চেনগুলো আছে, এখানে একটা পাই চার্ট দেওয়া হয়েছে, তোমাকে বলতে হবে যে এই প্যারাগ্রাফটা পড়ে তোমাকে নিচে চারটে প্রশ্নের আনসার দিতে হবে এবং এই পাই চার্টে সেগুলো তোমায় বসাতে হবে। প্রথমে প্যারাগ্রাফটা আমরা দেখে নিই, যে দুটো লাইন আছে এখানে। শীতল নেভার ফেইলড টু গো টু স্কুল, বলছে শীতল কখনো ফেইল করেনি, মানে ব্যর্থ হয়নি স্কুলে যেতে। শি লাভড টু স্টাডি, তার সে পড়াশোনা করতে খুব ভালোবাসতো। অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সাথে থাকতেও সে খুব ভালোবাসতো। নীলা অ্যান্ড কিম ওয়ার হার টু ফ্রেন্ডস, নীলা এবং কিম এই দুজন ছিল তার খুব ভালো বন্ধু। উইথ হুম, যাদের সাথে শি প্লেড, সে খেলাধুলো করত। শি ওয়াজ আ ডিসেন্টলি বিহেভড গার্ল, সে ছিল খুব ভদ্রস্থ, ডিসেন্টলি ভদ্রস্থ, বিহেভড গার্ল মানে খুব ভালো ব্যবহার করে, ভালো শিক্ষা রয়েছে তার মধ্যে, কোনো অভদ্র আচরণ বা বদমাইশি সে কিছু করতো না, মানে ভালো মেয়ে, ভদ্রস্থ মেয়ে, এরকম তুমি বলতে পারো।
এই যে 3টে লাইন দেওয়া আছে, এখানে 4টে সেন্টেন্স আছে, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন তোমায় উত্তর দিতে হবে। বলছে which number represents the main verb। দেখো এই যে এখানে 1 2 3 4 করে অপশনস আছে, বলতে হবে এখানে মেইন ভার্ব, এই যে 4টে সেন্টেন্স বললাম তার মধ্যে মেইন ভার্ব কোথায় কোথায়, মানে কতগুলো মেইন ভার্ব আছে সেন্টেন্সে। খুব পরিষ্কার হিসেব তোমাদের একটা বলি, 4টে সেন্টেন্স আছে, তার মানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা করে মেইন ভার্ব থাকবে। ইংলিশে ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হবে না, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকতেই হবে। অনেক সময় সাবজেক্ট থাকে না ইম্পারেটিভ সেন্টেন্সে, কিন্তু ভার্ব থাকে। সো প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব তোমার থাকবেই। তাই যদি 4টে সেন্টেন্স হয়, তুমি চোখ বুজে বলতে পারো তোমার 4টে মেইন ভার্ব থাকবেই থাকবে। তাই উত্তর কিন্তু এখানে 4 হবে। তবুও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ভার্ব কোনগুলো। এই যে বলছে ফেইল্ড, এটা কিন্তু মেইন ভার্ব, ব্যর্থ হয়েছিল, এটা একটা মেইন ভার্ব। তারপরে লাভড, এটা একটা মেইন ভার্ব, ভালোবাসত। এই যে ওয়্যার আছে এখানে, এটাও কিন্তু একটা মেইন ভার্ব, ওয়্যার মেইন ভার্ব। শি ওয়াজ, এটাও একটা মেইন ভার্ব। সুতরাং আমি দেখতে পেলাম 4টে মেইন ভার্ব আছে, সুতরাং উত্তর হবে 4। তাহলে 25 এর ডি হবে সঠিক উত্তর। এরপরে দেখো 26 এ বলছে which number represents adjectives। এই যে 4টে সেন্টেন্স, সেখানে অ্যাডজেক্টিভ কতগুলো আছে। অ্যাডজেক্টিভ মানে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, এগুলো যেগুলো যে সেন্টেন্স যে শব্দগুলো বলে, ডেসক্রাইব করে যে শব্দগুলো নাউন বা প্রোনাউনকে, তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বিহেভড মানে ভালো ব্যবহার করে, ভদ্র আচরণ করে, এই যে বিহেভড গার্ল, এই বিহেভড শব্দটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ। ইউজুয়ালি অ্যাডজেক্টিভ কি হয়, নাউনের আগে বসে। এই যে গার্ল, এটা কিন্তু নাউন, তাই নাউনকে ডেসক্রাইব করছে কিরকম মেয়ে, খুব ভদ্রস্থ আচরণ করে তেমন মেয়ে, ভদ্র মেয়ে। তাহলে এই যে মেয়েটার সম্পর্কে বিহেভড কথাটা বলছে, তাই এই বিহেভটা কিন্তু নাউনের গুণের কথা বলছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। এই বিহেভড হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ আমরা কিন্তু একটাই পেলাম, তাই অপশন এ হবে সঠিক। 26-এর উত্তর হবে এ, মানে একটাই অ্যাডজেক্টিভ আছে। কোয়েশ্চেন নাম্বার 27, which number represents proper noun। প্রপার নাউন কতগুলো আছে? প্রপার নাউন মানে নির্দিষ্ট করে যে নাউনগুলোর কথা বলা হচ্ছে, তুমি বলতে পারো এখানে কটা নাম মেনশন করেছে, সে কটা কিন্তু প্রপার নাউন হবে। এখানে দেখো প্রথমে শীতল আছে একটা নাম, নীলা আছে একটা নাম, কিম একটা নাম। তাহলে দেখো 3টে প্রপার নাউন পেলাম আমরা, সুতরাং অপশন সি হবে সঠিক, 3টে প্রপার নাউন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 28, which number represents adverbs। অ্যাডভার্ব কটা রয়েছে এখানে? অ্যাডভার্ব মানে ভার্ব, মানে ক্রিয়া, ভার্ব কাজটা কিভাবে করছে সেটা সম্পর্কে যে কথাগুলো বলা হয় তাকে আমরা অ্যাডভার্ব বলি। মানে ধরো সে খুব তাড়াতাড়ি হাঁটে, হাঁটা এখানে কাজ করা, কিরকম ভাবে হাঁটে, তাড়াতাড়ি হাঁটে, তাহলে তাড়াতাড়িটা কিন্তু অ্যাডভার্ব। ভার্ব কিংবা অ্যাডভার্বের দোষগুণ অবস্থা যে বলে তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। তাহলে অ্যাডভার্ব কটা আছে দেখো, প্রথম সেন্টেন্সে যেটা আছে শীতল নেভার, কখনোই নয়, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, কখনোই নয় এটা একটা অ্যাডভার্ব। এবং আরেকটা যেটা আছে আমরা জানি খুব সাধারণত অ্যাডজেক্টিভের সাথে যখন ly যোগ করি তখন সেটা অ্যাডভার্বে পরিণত হয়। এই যে এখানে আছে ডিসেন্টলি, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, ডিসেন্টলি। সুতরাং প্রথমে আমি নেভার একটা অ্যাডভার্ব পেলাম, ডিসেন্টলি একটা অ্যাডভার্ব পেলাম, তাই উত্তর হবে অপশন বি, দুটো অ্যাডভার্ব আছে। সো আমাদের যে উত্তরগুলো আমরা পেলাম সেটা যদি তোমরা পাই চার্টে বসাবে তাহলে এরকম হবে যে আমরা অ্যাডজেক্টিভ পেলাম একটা, আমরা অ্যাডভার্ব পেলাম দুটো, আমরা প্রপার নাউন পেলাম 3টে, এবং আমরা মেইন ভার্ব পেলাম 4টে। তাহলে পাই চার্টে তোমরা এরকম করে প্রত্যেকটা নাম্বারে 1-এ অ্যাডজেক্টিভ, 2-এতে অ্যাডভার্ব, 3-এতে প্রপার নাউন, 4-এতে মেইন ভার্ব, এটা কিন্তু তোমরা বসাবে। ওকে, এরপর 29 এবং 30 এই দুটো রাইটিং স্কিলের ওপরে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। 29-এ জিজ্ঞাসা করছে শবনম ইউজড দ্য ওয়ার্ড কাউন্টারসাইন্ড অ্যাট দি এন্ড অফ হার রাইটিং। বলছে শবনম নামের এই মেয়েটি তার একটা রাইটিং এর শেষে গিয়ে কাউন্টারসাইন্ড এই কথাটা লিখেছিল। হোয়াট হ্যাজ শি রিটেন, সে কি লিখেছে, মানে কোন রাইটিংটা লিখলে তোমাকে সবার শেষে কাউন্টারসাইন্ড লিখতে হয়। নিউজপেপার রিপোর্ট, লেটার, নোটিশ, বায়োগ্রাফি।
অবশ্যই এটা নোটিশের ক্ষেত্রে আমরা কাউন্টার সাইন করাই। নোটিশের ক্ষেত্রে কিন্তু আমরা হেডমাস্টার মশাইকে দিয়ে কাউন্টার সাইন করাতে হয়। সো আমরা 29-এর অপশন সি পেলাম সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 30, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং। প্রমোদ নামের এই ছেলেটি তার লেখাতে লিঙ্কার্স মানে দুটো সেন্টেন্সকে যে লিঙ্ক করছে, জোড়া দিচ্ছে, তেমন কিন্তু অনেক লিঙ্কার ইউজ করেছে। মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন, সম্ভবত সে লিখেছে কি, প্রসেস, স্টোরি, ডায়ালগ, নোটিস। দেখো লিঙ্কার্স মানে কি, তুমি যারা বলতে পারো লিখলাম আফটার দ্যাট, দেয়ার আফটার, নেক্সট, এই যে কথাগুলো আমরা লিখি সেন্টেন্সের পরে পরে, এগুলোকে তুমি লিঙ্কার্স বলতে পারো। ঠিক আছে, সুতরাং এই লিঙ্কার্সগুলো আমরা ইউজুয়ালি যখন আমরা প্রসেস রাইটিং লিখি, যেমন চা কি করে তৈরি করতে হয়, অরেঞ্জ জুস কি করে তৈরি করতে হয়, জামা কাপড় কি করে কাচতে হয়, এই যে স্টেপ ফলো করে করে আমরা প্রসেস রাইটিংগুলো করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লিঙ্কার্স অনেক ইউজ করতে হয়। তাই 30 নাম্বার কোয়েশ্চেনের উত্তর হবে অপশন এ। এরপর তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া আছে এবং বলা হচ্ছে প্যাসেজটা কেয়ারফুলি পড়বে এবং তারপরে তোমাদের সেখান থেকে 5টা কোয়েশ্চেন আছে। প্যাসেজটা একবার তোমাদেরকে পড়ে বাংলা মানে করে বুঝিয়ে দিই। A bunch of class 10 students took home lessons on how to stay safe during lightning and storm. বলছে ক্লাস 10-এর এক বাঞ্চ স্টুডেন্টরা তারা কি করলো, একটা টুক হোম লেসেন্স, তারা লেসেন্স নিল, একটা ক্লাস তারা করলো বাড়িতে বসে, যে অন হাউ টু স্টে সেফ, কি করে নিরাপদে থাকতে হয়, ডিউরিং লাইটনিং, কিসের সময় নিরাপদে থাকবে, যখন বজ্রবিদ্যুৎ হবে, লাইটনিং হবে, এবং স্টর্ম, ঝড় হবে, মানে ঝড়ের মধ্যে বজ্রবিদ্যুতের মধ্যে কি করে নিরাপদ থাকতে হয়, সেটা নিয়ে কিন্তু ক্লাস 10-এর একটা ছাত্রদের দল কি করলো, তারা একটা ক্লাস করলো। কলকাতা ক্লাউড চেজার্স, a group of professionals who love to track, photograph and document storm and clouds. বলছে কলকাতা ক্লাউড চেজার্স, মানে যদি একটা বাংলা করা যায় যে কলকাতা মেঘ তাড়া করে বেড়ায়, এরকম একটা গ্রুপ আর কি। চেজ করা মানে তাড়া করে বেড়া, মেঘকে তাড়া করে বেড়ায়, এমন একটা গ্রুপ, প্রফেশনাল গ্রুপ, যারা কিনা ভালোবাসে ট্র্যাক করতে। কাকে ট্র্যাক করে? স্টর্মকে, কোথায় কোথায় ঝড় হচ্ছে। ফটোগ্রাফ, সেই সমস্ত ঝড়ের ছবি তুলতে পছন্দ করে। ডকুমেন্ট, সেই সমস্ত তথ্যগুলোকে তারা ডকুমেন্টের আকারে রেখেও দেয়। তাহলে এই যে গ্রুপটা কলকাতা ক্লাউড চেজার্স, এরা কি করে, মেঘেদের সম্পর্কে ট্র্যাক করে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে, স্টর্মের সম্পর্কে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে, তাদের ছবি তুলে রাখে এবং তাদেরকে ডকুমেন্ট হিসেবে সুন্দর করে গুছিয়ে রাখে। এরা কি করেছে, কন্ডাক্টেড আ সেশন, একটা সেশন কন্ডাক্ট করেছে উইথ স্টুডেন্টস, এই যে ক্লাস 10-এর স্টুডেন্টরা, সেই স্টুডেন্টদেরকে নিয়ে। এই স্টুডেন্টরা কোন স্কুলে পড়ে? মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, এই স্কুলে পড়ে ক্লাস 10-এর স্টুডেন্ট। অন থার্সডে, এবং এই যে সেশনটা করেছে থার্সডেতে, বৃহস্পতিবার। দি এক্সপার্টস অ্যাডভাইসড দি স্টুডেন্টস টু স্টে ইনডোর্স, যারা সেখানে এক্সপার্ট ছিলেন তারা সেখানে ছাত্রদেরকে অ্যাডভাইস করলেন, উপদেশ দিলেন যে টু স্টে ইনডোর্স, ঘরের মধ্যে বন্দি থাকতে বললেন। আনপ্লাগ ইলেকট্রনিক গ্যাজেটস, যে ইলেকট্রনিক জিনিসগুলো, ডিভাইসগুলো আছে, ফোন, মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, এগুলোকে সব আনপ্লাগ করে দিতে, এর থেকে বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দিতে বললো। অ্যান্ড নট টু স্ট্যান্ড আন্ডার আ ট্রি ওয়েন লাইটনিং স্ট্রাইকস, এবং যখন বজ্রপাত বা বিদ্যুৎ হচ্ছে তখন কিন্তু গাছের তলায় দাঁড়াতে বারণ করেছিল। There has been 2 recent lightning deaths in the city. অতি সম্প্রতি শহরে দেখা গেছে দুটো এই বজ্রপাতে মৃত্যু হয়েছে। দেবব্রত পাল, এজ 21, দেবব্রত পাল নামের এক ব্যক্তি যার বয়স 21 বছর ছিল, died after he was struck by a bolt of lightning during cricket practices at Vivekananda Park in June. জুন মাসে বিবেকানন্দ পার্কে যখন সে ক্রিকেটের প্র্যাকটিস করছিল, সেই সময় বিদ্যুৎ মানে বাজ পড়ে তার মৃত্যু হয়। অজয় মালিক, এজে 27 years, was struck by lightning on the ময়দান in July. জুলাই মাসে অজয় মল্লিক নামে এক ভদ্রলোক যার বয়স 27 years, 27 বছর বয়স, সেও কিন্তু বাজ পড়ে মারা গেছিল ময়দানে। ময়দান কলকাতার একটা জায়গার নাম। নুপুর ঘোষ, the vice principal of the school, talked about the usefulness of such interactions. ওই যে স্কুল
সেই স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন নূপুর ঘোষ, তিনি জানালেন যে এই রকম যে ইন্টারাকশন করা হচ্ছে, ছাত্রদের সাথে যে সরাসরি বসে কথাবার্তা বলা হচ্ছে, তাতে কিন্তু খুব একটা উপকার রয়েছে, ইউজফুলনেস রয়েছে তার একটা। She told that such interactions were important for children so that they become prepared to deal with the dangers of lightning and storms in real life. তিনি আরও বলেন যে এই ধরনের ইন্টারাকশনগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য, কারণ তাতে কি হবে, দে বিকাম প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত থাকতে পারে, প্রিপেয়ার্ড থাকতে পারে টু ডিল উইথ দি, কী করে এটাকে নিয়ে ডিল করবে, কি নিয়ে ডিল করবে, ডেঞ্জার্স অফ লাইটনিং, এই যে বাজ পড়ছে তার যে বিপদ হয়, এবং স্টর্মস, এবং এই যে ঝড় বৃষ্টি হয়েছে তার যে বিপদ রিয়াল লাইফে, আমাদের যে বাস্তবের জীবন সেখানে কত রকম বিপদ হতে পারে ঝড় বৃষ্টির জন্য, বাজ পড়ার জন্য, সেইগুলো সম্পর্কে স্টুডেন্টদেরকে, বাচ্চাদেরকে প্রিপেয়ার্ড রাখবে। Deborshi Dattagupta, who was the main speaker, addressed the audience of 210 students and asked them to play the role of teachers to their parents, brothers and sisters when they go home. দেবর্ষী দত্তগুপ্তা, যিনি কিনা মেন স্পিকার ছিলেন, বক্তা ছিলেন, তিনি কি করলেন, তিনি এই 210 জন স্টুডেন্টের যে একটা অডিয়েন্স ছিল, শ্রোতামণ্ডলী, তাদেরকে তিনি বললেন যে তোমরা যাতে বাড়িতে গিয়ে নিজেরাই টিচার হবে এবং তোমার বাবা মায়েদেরকে, ভাই বোনদেরকে, ঠিক আছে, তোমরা কি করবে, এই কথাগুলো বোঝাবে যেটা তোমরা এখানে শিখে গেলে। এই প্যারাগ্রাফটা তোমাদের দেওয়া আছে এবং সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে বলতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য স্টুডেন্টস ওয়্যার অফ, কোন ক্লাসে স্টুডেন্টরা পড়তো? অবশ্যই স্টুডেন্টরা ক্লাস 10-এ পড়তো, স্টুডেন্টরা ক্লাস 10-এ পড়তো। 31-এর অপশন ডি হবে সঠিক, ক্লাস 10। দ্য ইন্টারাকশনস ওয়্যার হেল্ড অন, এই যে ইন্টারাকশনটা, ক্লাসটা করা হলো, লেসনটা নেওয়া হলো, সেটা কবে করা হয়েছিল? উত্তর হবে ডি, থার্সডে, মানে বৃহস্পতিবার দিন কিন্তু ক্লাসটা করা হয়েছে। সো 32-এর অপশন ডি হবে সঠিক। 33, দ্য স্টুডেন্টস বিলং টু, স্টুডেন্টরা কোন স্কুলে পড়ে? মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, এটা হবে সঠিক উত্তর। তাই 33-এর সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 34, দি এজ অফ দেবব্রত পাল ওয়াজ, দেবব্রত পালের বয়স কত ছিল? তার বয়স ছিল 21 ইয়ার্স, তার বয়স ছিল 21 ইয়ার্স। 34-এর এ হবে সঠিক উত্তর। এবং লাস্ট কোয়েশ্চেন, দি মোস্ট সুটেবল টু দি প্যাসেজ ইজ, মানে এই প্যাসেজের মোস্ট সুটেবল টাইটেল, ওকে, এখানে মোট টাইটেল হবে, সুটেবল টাইটেল, সরি, টাইটেলটা কি হবে, নামকরণটা কি করতে পারো? নামকরণটা হবে অপশন সি, লেসন্স অন লাইটনিং ফর স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য এই যে বাজ পড়ে, বিদ্যুৎ চমকায়, তার উপর যে একটা ক্লাস ছিল সেটা নিয়ে হবে এটার টাইটেল, লেসন্স অন লাইটনিং ফর স্টুডেন্টস। 35-এর উত্তর হবে অপশন সি। আই হোপ আজকে ক্লাস তোমরা এনজয় করেছো, পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আর এই উত্তরগুলো অবশ্যই তোমরা যখন অ্যাক্টিভিটি টাস্কে ফিল আপ করবে, এটা বুঝে নিয়ে করবে, কোন উত্তর কেন তোমরা চুজ করছো, এটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু তোমাদের লেসনটা কমপ্লিট হবে না। অবশ্যই পুজো তোমরা খুব ভালো কাটাও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।